আসসালামু আলাইকুম। আগের দিন তোমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টারটা দিয়ে দেওয়ার কথা ছিল। আমি ভিডিও তৈরিও করেছিলাম, কিন্তু প্রতিফলনটা আপলোড করতে গিয়ে আমি গ্যালারি থেকে ডিলিট করে ফেলেছিলাম, তার জন্য আর আপলোড হয়নি। হ্যাঁ, তো প্রতিফলনটা আজকে বলি। প্রতিফলন সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো, যেমন আলোকীয় মাধ্যম, আলোক রশ্মি, হ্যাঁ, এই সমস্তগুলো তোমাদেরকে আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে আলোকের মাধ্যম বলতে কী বুঝি, আলোক উৎস কী, তারপর আলোক রশ্মি উৎস, এই সমস্ত গুলো আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। তো আজকে মনে করো কোনো একটা আলোক উৎস থেকে আলো বার হচ্ছে, কোনো একটা আলোক উৎস ধরো, সেখান থেকে আলো আসছে। এই তীর চিহ্নটা আগের দিনে বলেছিলাম, এটা দিক নির্দেশ করে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এইটা দেখো উল্টো দিকে হচ্ছে, তাহলে এই দিক থেকে এইদিকে যাচ্ছে না, বরং এই দিক থেকে এইদিকে আলো আসছে, তাই তো? তাহলে একটা আলোক উৎস থেকে আলো আসছে। মনে করো এটা সূর্য থেকে যদি আলো আসে, তাহলে কিসের মধ্যে দিয়ে আসবে? প্রথমে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে এবং তারপরে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আসবে। প্রথমে শূন্যের মধ্যে দিয়ে, তারপর কিসের মধ্যে দিয়ে? বাতাসের মধ্যে দিয়ে আসবে। আস্তে আস্তে মনে করো যে এখানে একটা আয়না রাখা আছে, সে আয়নাতে এসে পড়লো। তাহলে আলোটা আসছিল কোন মাধ্যমের মধ্যে দিয়ে? বায়ু অথবা গ্যাসীয় মাধ্যম। এসে কোথায় পড়ছে? আয়নাতে। এটা কি মাধ্যম? এটা একটা কঠিন মাধ্যম। আলো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে অন্য একটা মাধ্যম, সেই দুটো মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ এইটা ধরো বাতাস, এটা এখানে কিছু নেই, মানে এখানে বাতাস আছে, বাতাস আর এটা বোর্ড, তাহলে বাতাস আর বোর্ড এই দুটোর কোথায় স্পর্শ করে আছে? এইখানটায়, বুঝতে পেরেছো? বাতাস রয়েছে আর বোর্ড রয়েছে, দুটো স্পর্শতল কোনটা? এই বোর্ডের উপরে তল, এটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, দুটো মাধ্যম, কঠিন মাধ্যম আর বায়ু মাধ্যমকে আলাদা করে রেখেছে কি? বোর্ডের এই উপরটা। তাহলে এইটাকে বলা হয় বিভেদ তল, যা দুটো মাধ্যমকে আলাদা করে রাখে। তাহলে আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে এসে পড়ছে, তখন এই যে আলোটা এসে পড়ছে তাকে বলে আপতিত আলো। কি বলা হয়? আপতিত আলো। তাহলে এই আপতিত আলোর কিছুটা অংশ অভিমুখ কোন দিকে ছিল? তাহলে যদি কিছু না থাকতো, তাহলে আলোটা কোন দিকে বেরিয়ে যেতে যেত? এই দিকে চলে যেত। যদি এখানে এটা না থাকতো, যদি আয়নাটা না থাকতো, তাহলে আলোটা সোজা এদিকে চলে যেত। কিন্তু এখানে ওই আয়নাটা রাখার জন্য যে আলোটা আসছিল, সেই আলোক রশ্মিটা আস্তে আস্তে এইখানে এই দুই মাধ্যমের বিভেদ তলে যখনই আপতিত হলো, তখন এই আপতিত আলোর কিছুটা অংশ অভিমুখ পরিবর্তন করে আবার কোন মাধ্যমে ফিরে যায়? ওই মাধ্যমেই ফিরে যায়, অর্থাৎ আবার শূন্য মাধ্যমেই ফিরে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। বোঝা গেছে? আলো যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে আসছিল, আস্তে আস্তে যখন অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, তখন আপতিত আলোর কিছুটা অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল। অভিমুখ পরিবর্তন কেন বলছি? তার অভিমুখটা কোন দিকে ছিল? এইদিকে যাচ্ছিল, অভিমুখ এইদিকে ছিল, সেটা পরিবর্তন হয়ে কোন দিকে হয়ে গেল? উপরের দিকে। কোথা থেকে? দুই মাধ্যমের বিভেদ তল থেকে। উপরের দিকে দেখো আবার, অর্থাৎ আবার সেই প্রথম মাধ্যমেই ফিরে যাচ্ছে। এই ঘটনাটাকে বলছি আলোর প্রতিফলন। এটাকে কি বললাম? বিভেদ তল। এটা হচ্ছে বিভেদ তল। হয়েছে? আচ্ছা, এই যেখানে এসে আলো এসে পড়ছে, এটা বলে আপতন বিন্দু। কি বলা হয়? আপতন বিন্দু। যে আলোক রশ্মিটা এসে পড়ছে বিভেদ তলে, তাকে বলে আপতিত আলোক রশ্মি। আপতিত
আলোক রশ্মি বা আপতিত রশ্মি হয়েছে। আপতিত আলোর যে অংশটা অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এটাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হয়েছে। আচ্ছা, আপতিত বিভেদ তলের উপর এই আপতন বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করা হয়, একটা লম্ব কার সঙ্গে লম্ব? এই যে বিভেদ তলের সঙ্গে, এইটার সাথে, এইটার সাথে না, কিন্তু এইটার সাথে না, এইটার সাথে লম্ব, এইটার সাথে এইটা, অর্থাৎ এইটার সাথে এইটা লম্ব। ঠিক আছে। তাহলে এই আপতন বিন্দুতে বিভেদ তলের উপর যদি একটা লম্ব আঁকা হয় তাহলে এটাকে বলা হয় অভিলম্ব। এটাকে কি বলবো? অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, আপতিত রশ্মির অভিলম্ব এই দুইয়ের মাঝে যে কোণ তাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। কি কোণ বলা হয়? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আমি এগুলোর নাম দিই, এটা যদি নাম দিই এ বি দেবো না, এটা ও দাও, এ ও, এটা বি দাও, বি, এটা এন দাও, এটা পি, এটা কিউ ধরো। হ্যাঁ, তাহলে পি কিউটা কি বিভেদ তল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি? পি কিউ হচ্ছে বিভেদ তল। বিভেদ তল। এ ও কি? আপতিত রশ্মি। এ ও হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। ও বি প্রতিফলিত রশ্মি। ও বি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হয়েছে। আচ্ছা, ও হচ্ছে আপতন বিন্দু, দেখা যাচ্ছে তো স্পষ্ট? ও হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু। আচ্ছা, ও এন হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। আর কোণ এ ও এন, এ ও এন আপতন কোণ। আপতন কোণ। আর কোণ বি ও এন, এই কোণটা কি? বি ও এন হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ হয়েছে সব। তাহলে এটা বলে দিলাম। এবার দেখো, তোমার খুব ভালো করে খেয়াল রাখবে, যে রশ্মিটা এসে আপতিত হচ্ছে সেইটা হচ্ছে আপতিত রশ্মি। যে আলোক রশ্মিটা এসে বিভেদ তলে এসে আপতিত হচ্ছে সেইটা আপতিত রশ্মি। আর যে রশ্মিটা বিভেদ তল থেকে অভিমুখ পরিবর্তন করে চলে যাচ্ছে সেটা প্রতিফলিত রশ্মি। যেটা এসে পড়ছে সেটা আপতিত রশ্মি। যদি এই তীর চিহ্নটা যদি এখানে পাল্টে দেওয়া হয়, তীর চিহ্নের অভিমুখটা কোন দিকে? এইদিকে। তীর চিহ্নের অভিমুখটা যদি
এটা না হয়ে তিরছানো অভিমুখটা যদি এইদিকে হতো, অর্থাৎ আলোটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা বেরিয়ে যাচ্ছে, তার মানে ঢুকছে কোন দিক দিয়ে? এই দিক থেকে। তাহলে এখন আপতিত রশ্মি কিন্তু আর এটা নয়, এখন আপতিত রশ্মি হচ্ছে বি ও হচ্ছে আপতিত রশ্মি, আর ও এ হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি। বোঝা গেল? যদি আলো এই দিক থেকে এসে পড়ে তাহলে এটা আপতিত রশ্মি, তখন এটা প্রতিফলিত রশ্মি। আলো যদি এই দিক থেকে এসে পড়ে তাহলে এইটা আপতিত রশ্মি, এইটা প্রতিফলিত রশ্মি। যে দিক থেকে এসে পড়ছে সেইটা আপতিত রশ্মি। আর আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বের কোণটা হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মির সঙ্গে অভিলম্ব যে কোণ উৎপন্ন করছে বা অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা যেন গোলমাল না হয়ে যায়। আচ্ছা, প্রতিফলনের দুটো সূত্র রয়েছে। সূত্র কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ। আপতন কোণ, সরি এখানে আপতন কোণ, এটা আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। ঠিক আছে, এই দুটো সূত্র মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন, যেমন ধরো আমি বললাম যে আপতন কোণের মান হচ্ছে, আপতন কোণের মান বললাম 45 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে বলো? হ্যাঁ, 45 ডিগ্রি হবে। কারণ আপতন কোণে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। আপতন কোণ 45 হলে প্রতিফলন কোণ 45, আপতন কোণ যদি 30 বলি তাহলে প্রতিফলন কোণ 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আলোর প্রতিফলন দুই ধরনের হয়। আলোর প্রতিফলন কত ধরনের বললাম? দুই ধরনের। আলোর প্রতিফলন একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোনটা বা কাকে বলে? মনে করো এটা একটা বিভেদ তল, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এই বিভেদ তলের উপর আপতিত হলো। কিরকম আলোক রশ্মি? সমান্তরাল আলোক রশ্মি। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি বিভেদ তলের উপর আপতিত হয় এবং আলোক রশ্মিগুলো যখন প্রতিফলিত হয় তখনও যদি তারা সমান্তরালভাবে প্রতিফলিত হয়, আলোক রশ্মি যদি সমান্তরালভাবেই প্রতিফলিত হয় তাহলে ওই ধরনের এই ধরনের প্রতিফলনকে বলা হবে নিয়মিত প্রতিফলন। একগুচ্ছ আলোক রশ্মি, কেমন আলোক রশ্মি? সমান্তরাল আলোক রশ্মি। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো প্রতিফলকে প্রতিফলিত হওয়ার পর, প্রতিফলকে আপতিত হওয়ার পর যখন তারা প্রতিফলিত হয় এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে যদি প্রতিফলিত হয় তাহলে ওই ধরনের প্রতিফলনকে বলবো নিয়মিত প্রতিফলন। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন কোনো সমতল প্রতিফলকে প্রতিফলিত হয়, কি ধরনের প্রতিফলক? সমতল প্রতিফলকে প্রতিফলিত হয় এবং প্রতিফলনের পর সমতল প্রতিফলকে আপতিত হয় এবং প্রতিফলনের পর তারা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে প্রতিফলিত হয়, তাহলে ওই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এক্ষেত্রে কিন্তু সমান্তরাল আলোক রশ্মি, যদি কোনো অমসৃণ তলে আপতিত হয়,
তাহলে প্রতিফলনের পর তারা একটা নির্দিষ্ট দিকে না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে না গিয়ে বলতে, যদি তারা সমান্তরালভাবে প্রতিফলিত না হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তাহলে ওই ধরনের প্রতিফলন কি বলবো? বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনে কি হলো? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ প্রতিফলকে প্রতিফলিত হলো এবং প্রতিফলনের পর তারা সমান্তরাল রশ্মি গুচ্ছে পরিণত হলো। আর বিক্ষিপ্ত প্রতিফলনে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো অমসৃণ প্রতিফলকে আপতিত হলো এবং প্রতিফলনের পরে তারা সমান্তরাল না হয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছ বিভিন্ন দিকে যদি ছড়িয়ে যায়, তাহলে ওই ধরনের প্রতিফলনকে বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি? নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে? কোনো মসৃণ প্রতিফলকে। বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় ঘটে? অমসৃণ প্রতিফলকে। নিয়মিত ফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়। প্রতিফলিত রশ্মি পরস্পর সমান্তরাল। বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো দেখো পরস্পর সমান্তরাল নয়। আর কি নিয়মিত প্রতিফলন কোথায় দেখা যায়? আয়নায় দেখা যায়, আয়নায়। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘরের দেওয়ালে, বইয়ের পাতায়, এগুলো হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এবার বিক্ষিপ্ত প্রতিফলনের একটা সুবিধা আছে। কি সুবিধা? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে ধরো তুমি এখান থেকে, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, আমরা কোনো বস্তুকে দেখতে পাই যখন সেই বস্তুটা থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে এসে পৌঁছায়, তখন আমরা ওই বস্তুকে দেখতে পাই। এটা মাথায় ঢুকে নাও, নোট ডাউন করে নাও, যার ইচ্ছা মাথায় ভালো করে এটা একদম ধরে নাও। ঠিক আছে? যে যখন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তখন আমরা ওই বস্তুকে দেখতে পাই। এবার যদি এইখানে একটা বস্তু থেকে, ধরো এখানে তুমি টর্চে আলো ফেলছো, এখান থেকে এখান থেকে তুমি টর্চে আলো ফেলছো, আলো কি হলো? এখানে এসে পড়ছে, সমান্তরাল আলো রশ্মিগুলো এখানে এসে পড়ছে এবং প্রতিফলিত হয়ে এইখানে এইদিকে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে। তাহলে এইখানে যে সমস্ত মানুষ বসে আছে বা এইখানে যে সমস্ত কি বলবো, হ্যাঁ, যে সমস্ত লোকরা বসে আছে, তারাই কিন্তু শুধুমাত্র তারাই এই বস্তুটাকে দেখতে পাবে। এইখানে এখানে 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 যদি কোনো লোক বসে থাকতো, তাহলে তারা কিন্তু এই বস্তুটাকে দেখতে পেত না। কারণ আলোটা প্রতিফলিত হয়ে শুধুমাত্র কাদের চোখে গেছে? এইটুখানি অংশের মধ্যে, এইটুখানি অঞ্চলের মধ্যে যারা আছে, শুধুমাত্র তাদের চোখে গিয়ে পৌঁছেছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে কি হয়? আলো যদি এইখান থেকে এসে পড়ে, এখান থেকে আলো এসে পড়ছে, এসে যখন পড়ছে তখন কিন্তু আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো অংশটাকে কিন্তু কভার করছে। অর্থাৎ একটা এইটুখানি জায়গার মধ্যে না, এখানে যেমন একটু অল্প জায়গার মধ্যে আলো সীমাবদ্ধ ছিল, এখানে অনেক জায়গার মধ্যে আলো ছড়িয়ে পড়ছে। বোঝা যাচ্ছে? এর ফলে কি সুবিধা হয়? সিনেমা হলের পর্দাকে অমসৃণ করা হয়। কেন না? সিনেমা হলের পর্দা যখন অমসৃণ হয়, তখন এইখান থেকে যদি ধরো এটা সিনেমা হলের পর্দা, পর্দা থেকে আলো এসে যখন কোনো অমসৃণ প্রতিফলকে পড়ে, সরি আলো যখন এসে কি বললাম, এইটা ধরো পর্দা, হ্যাঁ এইটা ধরো পর্দা, এটা পর্দা না, সরি এটা ভুল বললাম, এটা ধরো পর্দা। আলো যখন এইখান থেকে এসে এই পর্দায় পড়ছে, তখন পর্দা থেকে আলো প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে। তাহলে এই পর্দায় যা কিছু ঘটছে সেটা কিন্তু চারিদিকে লোকেরাই দেখতে পাচ্ছে। কিন্তু এইখানে কি ঘটছে? এখানেও আলো এসে পড়ছে কোথায়? যদি ধরো মসৃণ কোনো একটা পর্দা, মসৃণ পর্দা এসে পড়ে, তাহলে আলো কোন দিকে? আলো প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে। তাহলে এইটুখানি অংশের মধ্যে যে সমস্ত লোক আছে, তারাই পর্দায় যা কিছু করছে সেটা দেখতে পাবে। কিন্তু এই আশেপাশের
যে সমস্ত লোকরা আছে তারা কিন্তু এই পর্দায় কি ঘটছে দেখতে পাবে না, কারণ তাদের চোখে আলো প্রতিফলিত হয়ে পৌঁছায়নি। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে সবার চোখেই প্রতিফলিত আলো সবার চোখে পৌঁছাচ্ছে, ফলে পর্দায় কি হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? প্রতিফলিত আলোটা যাদের চোখে পৌঁছেছে তারাই শুধুমাত্র ওই দৃশ্য দেখতে পাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছে না। কিন্তু অমসৃণ হলে আলো যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই ওই সিনেমা বা থিয়েটার যাই হোক যে দৃশ্য পর্দায় ঘটছে সেটা সবাই দেখতে পাচ্ছে। এই কারণে সিনেমা হলের পর্দাকে অমসৃণ করা হয়। যদি একটা নির্দিষ্ট দিকে আলো চলে যেত, যদি মসৃণ করা হতো তাহলে একটা নির্দিষ্ট দিকে আলো চলে যেত, তাহলে শুধুমাত্র ওই অংশে দর্শকরা দেখতে পেতো, বাকিরা দেখতে পেতো না। বাকিরা কি করতো, টিকিটের টাকা এমনি এমনি দিত। বুঝছো? আচ্ছা, সিনেমা হলের পর্দা শুধুমাত্র অমসৃণ হয় না, সিনেমা হলের পর্দা সাদাও হয়। কেন সাদা করা হয়? সাদা করা হয় এই কারণে যে সাদা আলো কোনো আলোকে শোষণ করে না। এবার কোনো আলোকে না শোষণ করার ফলে কি ঘটে, কোনো আলো না শোষণ করার ফলে কি ঘটে সেটা বলার আগে একটুখানি অন্য কথা মনে করিয়ে দিই। আমরা কোনো বস্তুকে সেই রঙে দেখছি, এটার মানে কি সেই বস্তু শুধুমাত্র সেই রঙকেই প্রতিফলিত করে। কি বললাম আরেকবার বলি, মনে করো কোনো একটা বস্তুকে আমরা নীল দেখছি, তার মানে কি বস্তুটা শুধুমাত্র নীল রঙের আলোকেই প্রতিফলিত করতে পারে। সাদা আলো কিন্তু 7টা রঙেরই সমষ্টি। ঠিক আছে, সাদা আলো কটা রঙের সমষ্টি? 7টা রঙের সমষ্টি। কিন্তু যখন আলো এসে পড়ে কোনো বস্তুর উপর, সেই বস্তুটা যদি একটা রঙকে প্রতিফলিত করতে পারে তাহলে আমরা সেই বস্তুটাকে এক রঙে দেখি। যদি লাল আলো প্রতিফলিত করে তাহলে আমরা সেই বস্তুকে লাল দেখবো। যদি বস্তুটা নীল আলোকে প্রতিফলিত করে তাহলে আমরা বস্তুকে নীল দেখবো। যদি বস্তুটা হলুদ আলোকে প্রতিফলিত করে তাহলে আমরা বস্তুকে কি দেখবো? হলুদ দেখবো। যদি সব বর্ণ আলোকেই প্রতিফলিত করে দেয় তাহলে আমরা বস্তুটাকে উজ্জ্বল দেখবো। মানে যে রঙের সেই রঙেই দেখবো, একবার খুব উজ্জ্বল দেখবো। যদি বস্তুটা সব বর্ণকেই শোষণ করে নেয় তাহলে কোনো আলোয় আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে না, তাহলে কোনো আলোয় আমরা দেখতে পাচ্ছি না, তাহলে তখন বস্তুটাকে কি দেখবো? অন্ধকার দেখবো, অর্থাৎ কালো দেখবো। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে বস্তুকে যখন সাদা করা হয় তখন সাদা রং কোনো রঙকে শোষণ করে না, সব রঙকেই কি করে? সব রঙকেই প্রতিফলিত করে দেয়, ফলে বস্তুটা উজ্জ্বলভাবে দেখা যায়। এবার সিনেমা হলের পর্দা যখন সাদা করা হয় তখন সাদা রং যেহেতু 7টি রঙের সমষ্টি এবং সাদা রং কোনো রঙকেই শোষণ করে না, বরং সব রঙকেই প্রতিফলিত করে দেয়, ফলে সিনেমা হলে যে দৃশ্যই ঘটুক সেটা সমান উজ্জ্বলভাবে দেখা যায়, সব জায়গায় সমান উজ্জ্বলভাবে দেখা যায়। এই কারণে সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ করা হয়। বোঝা যাচ্ছে? তাহলে সিনেমা হলের পর্দা কেন সাদা এবং অমসৃণ করা হয়? হয়েছে? তাহলে হয়ে গেল, এখানে কমপ্লিট। তাহলে কী কী বললাম? আলোর প্রতিফলন সংক্রান্ত সমস্ত জিনিসগুলো বলা হলো। আর কী বলা হলো? আর বলা হলো তোমাদের নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা, তাদের পার্থক্য, তাদের চিত্র, কেন সিনেমা হলের পর্দা সাদা অমসৃণ করা হয়, আর আলোর প্রতিফলনের সূত্র বললাম। আলোর প্রতিফলন থেকে তোমার চিত্র থেকে বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো সব বলা হলো। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।